সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রমিসেস জানতে চাই আজকের পর্বে। আমি নুজহাত ই রহমান আপনাদের সাথে আছি এবং আমাদের সাথে আছেন একজন বিশেষ অতিথি। তিনি মাইন্ড টু হার্টের লিড সাইকোলজিস্ট মোহাম্মদ মেহেদি হাসান। আজ আমরা কথা বলবো কমপ্লেক্স ট্রমা এবং আসক্তি এই বিষয়ের উপরে। মেহেদি, তোমাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি। আমরা খুব জটিল একটা বিষয় আসলে নিয়েছি, কমপ্লেক্স ট্রমা বা যেটাকে বাংলায় বলে জটিল মানসিক আঘাত, এবং সেটার সাথে আসক্তির কি সম্পর্ক। তো প্রথমেই তোমার কাছে একটু আসতে চাই, তুমি আসলে অনেকই ট্রমা নিয়ে কাজ করো, সেটা আমি জানি ব্যক্তিগতভাবে। সেই অভিজ্ঞতা থেকেই তোমার কাছে আসলে এই প্রশ্নটি, যে কমপ্লেক্স ট্রমা বলতে আমরা কি বুঝি? আপু, এই ক্ষেত্রে ট্রমাটা খুব জটিল অবস্থায় থাকে। আচ্ছা। ট্রমাটার শুরুটা খুব ছোটবেলা থেকেই শুরু হয়, বিভিন্ন ফেজে। বাসা থেকে শুরু হয়, এরপরে আস্তে আস্তে বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে পড়ে। আমি ছোট করে একটা এক্সাম্পল বলি। হ্যাঁ। যেমন ছোটবেলায় অপমান, গ্লানি, তারপরে তাকে যে নেগলেক্ট করে, তাকে ইগনোর করে বিভিন্ন সিচুয়েশন থেকে, তখন সে যে মানসিক আঘাত পেতে থাকে, এটা একটা লেয়ার হতে পারে। এরপরে আরেকটু বড় হওয়ার পরে সে হতে পারে খুবই লেস কেয়ার্ড হচ্ছে, তার জায়গাটা একেবারে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এরপরে বিভিন্ন রকম ইমোশনাল অ্যাবিউজ, ভার্বাল অ্যাবিউজ, ফিজিক্যাল অ্যাবিউজ, সেক্সুয়াল অ্যাবিউজ। এরপরে আবার একটা লেয়ারে গিয়ে এইজের, এরপরে তার ওই সেম নিগৃহ, অপমান এবং তার যে ইগনোরেন্সগুলো অব্যাহত চলতেই থাকে, এবং তার জীবনব্যাপী একটা দীর্ঘমেয়াদী সময়কাল জুড়ে তার এই নেতিবাচক আবেগীয় অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে সে যেতে থাকে। তখন তার মধ্যে একটা কমপ্লেক্স ট্রমার প্যাটার্ন বা লুপ তৈরি হয়, এবং তারা ইমোশনালি খুবই ডিস্ট্রেস একটা সিচুয়েশন তাদের মধ্যে প্রেজেন্টেশন দেখা যায়। আর তার এই ট্রমার অনেকগুলো লেয়ার থাকে, দেখা যায় তাদের সাথে ট্রমা নিয়ে কাজ করতে গেলে একটার পর একটা লেয়ার ওপেন হতে থাকে। এভাবে কাজ করতে 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 একদম ভেতরে চলে যেতে হয়, কারণ তার ইনজুরিগুলো খুব ছোটোবেলা থেকে বিভিন্ন ফেজে ফেজে আসতে থাকে। এদের ক্ষেত্রে এরকম যে খুব সিঙ্গেল ইনসিডেন্টের বড় কোনো একটা ট্রমা হয়তো অনেক সময় দেখা যায় না, কিন্তু এদের ভেতরটাতে এদের স্ট্রাগল বা চ্যালেঞ্জেসের লেভেলটা অনেক মাল্টিপল লেয়ার্সে থাকে। ওকে। এবং লক্ষণটা খুব কমপ্লেক্স একটা জটিল লক্ষণ তৈরি করে। কি ধরনের লক্ষণ দেখা যায়, একটু যদি এক্সাম্পল সহ আনতে পারা যায় খুব মানে ভালো হয়। লক্ষণগুলোর মধ্যে দেখা যায় এরা ইমোশনালি খুবই ডিস্ট্রেস থাকে, এবং কোনো একটা ভয়ঙ্কর রকমের বিভৎস ইনসিকিউরিটি থাকে তাদের মধ্যে, অনিরাপত্তা বোধের একটা অনুভূতি থাকে। সে কোনো সময় নিজের ব্রেনটাকে মনে হয় কাম ফিল করাতে পারে না, খুবই হাইলি ডিস্ট্রেস একটা চার্জ সিচুয়েশনে থাকে। শুধু তাই না, তার মাথায় বিভিন্ন রকম জটিল চিন্তা আসতে থাকে, সে বিভিন্ন রকম ইন্ট্রুসিভ থটস হতে থাকে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে। তার ভেতরটাতে তাদের বিলিভেল বা ফেইথের লেভেলটাতে একটা বড় রকমের লেস ওয়ার্থ দেখা যায়, যে আই এম নট ওয়ার্থি। তারপরে এমন কিছু ব্যাপার থাকে যে তার ভেতরটাতে খুব স্ট্রঙ্গার কিছু নেগেটিভ কোর বিলিফ থাকে, যেমন আমি পারবো না, বা আমাকে দিয়ে হবে না, আমাকে যেহেতু দিয়ে হবেই না তাহলে আমাকে চেষ্টা করে কি লাভ হবে। এবং এই লুপটা খুব স্ট্রঙ্গার ফর্মে থাকে। আচ্ছা। এবং একটা কন্টিনিউয়াস ইনসিকিউর ফিলিং তাকে এমনভাবে আটকায় রাখে, মনে হয় সে একটা ক্লোজ বক্স বা নিজের একটা জেলখানার মধ্যে সে আছে। আবেগীয় লক্ষণগুলো প্রচণ্ড ইন্টেন্স ফর্মে থাকে। তাকে তার ভিতরে একটা সেন্স অফ সেফটি এস্টাবলিশ করা ডিউরিং কাউন্সেলিং সেশনে মাঝে মধ্যে খুব ডিফিকাল্ট হয়ে যায়, বিকজ তার নিউরোবায়োলজিক্যাল প্রসেসটাই হ্যাবিচুয়েটেড হয়ে যায় উইথ ফিলিং অফ দ্য ইনসিকিউরিটি। মানে লম্বা সময় সে একটা নেতিবাচক ফিলিংয়ের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়ার ফলে তার ব্রেনটা হ্যাবিচুয়েটেড হয়ে যায় উইথ দ্যাট নেগেটিভ প্যাটার্ন। ওটা একটা কমফোর্ট জোন হয়ে যায় তার জন্য। তার ভেতরটাতে ওই নেগেটিভিটি থাকাটাই একসময় একটা স্বাভাবিকতা, স্বাভাবিক মানে তার অভ্যাস কাছে হয়ে যায়, তার কাছে এটা একটা অভ্যাস হয়ে যায়, এবং সে ওই নেগেটিভ এনভায়রনমেন্টে অভ্যস্ত হয়ে যায়। আর এই মানুষগুলোর ক্ষেত্রে কখনো এরকম দেখা যায়, নেগেটিভ অভ্যাসটা হঠাৎ করে চলে গেলে তারা গুড এক্সপিরিয়েন্সটা হজম করতে বা নিতে খুব কষ্ট হয়। সে মনে হয় কি তখন একটা বড় ধাক্কা লেগে গেছে। দে ক্যান রিসিভ ইট এন্ড দে ক্যান টেক ইট সামটাইমস। এবং এখানে একটা জিনিস গভীরভাবে লক্ষণীয়, তাদের ওয়ার্থ বা নিজের যে কনফিডেন্সটা একদম খুবই স্ক্যাটার থাকে। এদের কনফিডেন্সটা ফিরে আসতে বেশ সময় লাগে, কারণ অনেক বেশি নেগেটিভ এক্সপিরিয়েন্স বা নেগেটিভ কথাগুলো এরা শুনতে থাকে। বারবার শুনতে শুনতে তার আত্মবিশ্বাসটা তলানিতে পড়ে যায়। এই জায়গাগুলো আসলে খুব কমনভাবে লক্ষণীয় থাকে। এছাড়া যে একদম পিটিএসডি যেই লক্ষণগুলো তো থাকেই, ইন্ট্রুসিভ থটস, ইন্ট্রুসিভ ইমেজারি হতে থাকে, ফ্ল্যাশব্যাকস হতে থাকে। এবং আরেকটা জটিল জিনিস লক্ষণীয়, এরা প্রায়ই ট্রিগার হয়ে যায়।
কোনো না কোনো একটা কানেক্টেড, যেমন ট্রমা তো একটা নেটওয়ার্কের মতো, কোনো একটা ট্রমা কানেক্টেড হয়ে গেছে। এক্সাম্পল, সে এখন রিসেন্ট একটা ঘটনা থেকে সে খুবই অপমানিত বোধ করেছে। এখন এই অপমানের নেটওয়ার্কটা তার ব্রেনে মেবি আরও হান্ড্রেডস অফ প্লেসে আছে, আরও 100 বার সে জীবন অপমানিত হয়েছে, সবগুলো আনসারপ্রাইজ বা আনডিসচার্জ, কোনোটাই সলভ হয় নাই। তখন এই একটা অপমানের অভিজ্ঞতা তার মিনিমাম আরও অনেকগুলো অপমানের নেটওয়ার্কটা কমপ্লিটলি কানেক্টেড করে ফেলে। তখন তার অনেক বেশি ফিজিওলজিক্যাল সিমটোম্যাটোলজি, ইমোশনাল সিমটোম্যাটোলজি, একটা রেইজ অফ ইমোশনাল এক্সপিরিয়েন্সের ভেতর দিয়ে যায়। তখন খুবই হাইলি ডিস্ট্রেস সাইন লক্ষ্য করা যায়। এখন এদের অসুবিধাটা আরেকটা কোন জায়গাতে, আমি এই ডিস্ট্রেসটা নিয়ে কাজ করে ফেললাম, ধরলাম এটা রিজলভ হয়ে গেল, আমি ইএমডিআর থেরাপি করলাম, এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। বাট ওই যে লুপের সাথে আরেকটা নেটওয়ার্কে স্ট্রঙ্গার মেমোরি যেটা নেগেটিভ তার ভেতরটাতে আনপ্রসেস ছিল, ওইটা আবার বের হয়ে আসে। ওটাতে কাজ করার পর গেল ভেতর আরেকটা বের হয়ে আসে, ওটাতে কাজ করলাম আবার চাইল্ডহুডের একটা ব্যাপার চলে আসে। মানে এইভাবে লুপে লুপে লেয়ারে লেয়ারে এদের কাছে আসলে কাজের জায়গাটাতে যেতে হয়। কারণ ব্যথার অনুভূতিটা তার মধ্যে যতক্ষণ থাকবে তার মধ্যে নেগেটিভ এক্সপিরিয়েন্সটা বারবার রিপিটেটিভলি ফিরে আসতে থাকে। আর এই কেসগুলোতে আসলে একটু লম্বা সময় এফোর্ট দিতে হয়। কোনো একটা কেস এক্সাম্পল আমাদের সাথে শেয়ার করা যায়? একদমই সিম্পলি আমি যদি বলি, আমি আসলে খুবই সম্মানের সাথে খুব অল্প কিছু মিনিমাল ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন বলছি। কোনো একটা ওয়ার্কিং লেডি, তার এইজ অ্যাপ্রক্স 50, এবং তার খুব কটু অভিজ্ঞতা থেকে তার চাইল্ডহুড শুরু হয়। তার বাসাতে একদম কমনলি ইমোশনাল অ্যাবিউজ ছিল, ফিজিক্যাল অ্যাবিউজ ছিল খুব প্রকটভাবে, এবং বাবার সাবস্টেন্স অ্যাবিউজ ইস্যু ছিল, যার ফলে বাবা প্রায়শই খুব হাইলি ডিস্ট্রেসিং ইমোশনালি নেগেটিভ চার্জগুলো সে অ্যাপ্লাই করতো বাচ্চাদের সাথে, তার ওয়াইফের সাথে। এগুলো বাচ্চারা কনস্ট্যান্টলি দেখতো, এরকম হতো বাসা থেকেও বের করে দিত কখনো কখনো, বাসার বাইরেও থাকতে হয়েছে। এবং এই গ্লানিটা যে সিগনিফিক্যান্ট ফ্যামিলি মেম্বার যেমন চাচা বা মামা খালাদের কাছ থেকে অপমান গ্লানি বোধটা আসতো। তোমার বাবা এরকম? হ্যাঁ, ওই ক্লায়েন্টের বাবা মায়ের মানে চাচা চাচিদের কাছ থেকেও আসতো, আবার মামা মামিদের কাছ থেকেও আসতো। এবং কোনো জায়গাতেই এই বাচ্চাটা আসলে সেফটি ফিল করতো না, এবং যার ফলে কি হয়, অনেক বেশি নেগেটিভ একটা ইমোশনাল যেই ওন্ড আস্তে 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 জমতে থাকে। এবং জীবনব্যাপী যখন আরও বড় হতে থাকে, মানে প্রায় মানে আফটার পোস্ট অ্যাডোলেসেন্ট টাইমগুলোতে সে খুবই বিপদগামী হয়ে যায়। এবং তার ভেতরটা তো খুবই ক্রেজি লেভেলের ইমোশনাল একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যায়, হয়তো ইমেচিউর বা আনহেলদি রিলেশনশিপের দিকে চলে যায়। এর পরবর্তী দিকে ওই রিলেশনশিপটা তো ভালো ছিল না, দিস ওয়াজ আ নেগেটিভ ডিসিশন। এবং দেখা যায় ওই মানুষটা সেইম আবার আরেকটা লুপে পড়ে, সে যাকে পছন্দ করে ফেলে সে হয়তো ড্রাগ করে, সেও ড্রাগ অ্যাবিউজের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু ওটা তো সাস্টেনেবল রিলেশনশিপ নয়। তখন ওই সম্পর্কটাও আবার ভেঙে যায়। এরপরে সে চরম রকমের ভেঙে পড়ে। এর পরবর্তীতে গিয়ে সে আরেকটা সোশ্যাল অ্যারেঞ্জমেন্টের মধ্যে ধরলাম তার একটা বিয়ে হলো, কিন্তু ওই বিয়েটাও খুবই স্ক্যাটার্ডলি মানে সাকসেসফুল হচ্ছে না, বিকজ এত নেগেটিভ লেয়ার অফ এক্সপিরিয়েন্স ওই বিয়েটার যে একটা খুব সুন্দর মেনটেন্যান্সের মধ্যে দিয়ে যাবে বা ভালো থাকবে, ওই জায়গাটা আসলে সে প্রপারলি করতে পারছিল না। তার মানে কি হচ্ছে, তার এই এন্টায়ার লাইফে যতগুলো আনসলভড ট্রমা বা ডিস্ট্রেসের নেটওয়ার্ক, তার ভেতরটাতে কোনো না কোনো ওয়েতে তাকে বিভিন্ন ফেজে খারাপ লাগা ফিল করাচ্ছে। এখন এই কেসটাতে সব থেকে জটিল যে প্রসেসটা, যেমন তার অ্যাক্টিভ যে সিমটমসগুলো ছিল, যেটা আমরা যখন কেস অ্যাসেসমেন্টের সময় কেস রেকর্ড বা হিস্ট্রি নেওয়ার সময় নেই, আমি তো সমস্ত অ্যাক্টিভ সিমটমেটোগুলো মানে সিমটমসগুলো লিখে নোট ডাউন করলাম, এর পেছনে ব্যাকগ্রাউন্ড নেওয়ার চেষ্টা করলাম। কিন্তু যখন লাইফ ম্যাপিংয়ে গেলাম যে পুরো এন্টায়ার লাইফে কোন জায়গাতে ডিস্ট্রেসর আছে, ওটা খুব শেকি ছিল। তার পুরো ম্যাপিংয়ের পেজটাতে লেখার জায়গার কোনো অভাব ছিল, মানে অভাব ছিল যে কোন জায়গাতে লিখবো, কত কিছু লিখবো, এত বেশি নেগেটিভ এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে সে গেছে। কিন্তু যখন কাজ করতে গেছে তখন প্রসেসটা আরও জটিল হয়ে গেল। যেমন একটা গ্লানি বা ভয়ঙ্কর রকম ইমোশনাল অ্যাবিউজের একটা ইনসিডেন্ট নিয়ে আমরা থেরাপি করছিলাম, ওইটার আরেকটা ভেতরটাতে শিকড় অন্য জায়গাতে লিঙ্ক হয়ে যাচ্ছিল। এই জন্য কন্ট্রোল করা বা ওভারঅল সিমটোম্যাটোলজিগুলো ডিসলভ করা খুব মাঝে মাঝে কষ্ট হচ্ছিল। এভাবে কঠিন কিছু কেস কখনো লক্ষণীয় দেখা যায়। তো এই যে জটিল মানসিক আঘাত,
এই মানুষগুলোর সাথে তুমি যেটা বললে যে তাদের মানসিক অবস্থা খুবই ডিস্ট্রেসফুল থাকে, সেটার সঙ্গে কোনো না কোনোভাবে আসক্তিও কানেক্টেড হয়ে যেতে পারে। এই জায়গাটা নিয়ে আমরা বিরতির পরে শুনবো যে কিভাবে একজন মানুষ কঠিন মানসিক আঘাতের কারণে আসক্তিতে জড়িয়ে পড়তে পারে। প্রিয় দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন বিরতির পর আশা করছি। ফিরে এসেছে ছোট্ট বিরতি নিয়ে প্রমিসেস জানতে চাই। আজ কথা হচ্ছে কমপ্লেক্স ট্রমা এবং আসক্তি এই বিষয়ের উপর মোহাম্মদ মেহেদী হাসানের সাথে। মেহেদী, এই যে কমপ্লেক্স ট্রমা নিয়ে তুমি মানে খুব ডিটেইলে আসলে বললে আমাদের অনুষ্ঠানের প্রথম পর্বে, এই যে কমপ্লেক্স ট্রমা, এই ট্রমার সাথে কিভাবে একজন মানুষ আসক্তিতে জড়িয়ে যেতে পারে সেরকম কোনো এক্সাম্পল তোমার দেখা হয়েছে কিনা, বা এই কানেকশনটা আসলে কি সেটা যদি জানতে চাই। এটা আসলে খুব সিগনিফিকেন্ট। আসক্তির জায়গাটা এরকম কমপ্লেক্স কেসের ক্ষেত্রে প্রায়শই লক্ষ্য করা যায়। কারণ কি, তার ভেতরটাতে যেই ব্যথাটা, এতগুলো নেগেটিভ অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে, তার ভেতরটাতে তো ব্যথা করে মনের ভেতরটাতে। আমরা হয়তো শরীরে একটা আঘাত লাগলে এখানে ব্যথা অনুভব করি, বাট মনটাও তো আঘাতপ্রাপ্ত হলে খুব ব্যথা লাগে। এই ব্যথাগুলো ভোলার জন্য সে বিভিন্ন রকমের অ্যাডাপটিভ বিহেভিয়ার করতে থাকে, ম্যালঅ্যাডাপটিভ বিহেভিয়ার করতে থাকে। শুরুর দিকে সে হয়তো ওটাকে একটা পজিটিভ অ্যাডাপটিভ সোর্স হিসেবে বেছে নেয়, কিন্তু পরবর্তীতে ওটার উপর তার নির্ভরশীলতা এত বাজেভাবে তৈরি হয়ে যায়, সেটাকে তখন আসক্তির লেভেলে নিয়েই যায় বেসিকলি। তখন বলাই যেতে পারে সে এখন ওই জায়গাতেও আসক্ত হয়ে গেছে। এক্সাম্পল, আমি যদি কেসটার ক্ষেত্রে বলি, ওই সেম কেসটাতে তার অনেক বেশি স্ক্রিন ডিপেন্ডেন্সি ছিল, ডোম স্ক্রলিং ছিল অনেক বেশি। সেটা এমন আছে 8-9 ঘন্টা সারাক্ষণ সারাদিনই তার ডোম স্ক্রল করতে হতো। শুধু ডোম স্ক্রল করেই তার হতো না, তার একটা সময় দেখা গেল সে অনেক বেশি ভিডিও গেম খেলতে থাকে। এটা তো থাকতেই। এবং এমন আরেকটা জিনিস লক্ষ্য করা গেছে, প্রচুর শপিং করতো। তো নিজেকে একটু ভালো ফিল করানোর জন্য তার প্রয়োজন নাই, এরপরে অনেকগুলা জিনিসপত্র কিনে নিয়ে এসছে। তার সিগনিফিক্যান্ট একটা অ্যামাউন্ট অফ মানি প্রত্যেক মাসে শপিংয়ের পেছনে যাচ্ছে। শুরুর দিকে কিন্তু এটা তাকে হেল্প করতো, কিন্তু গ্র্যাজুয়ালি তার এই ডিপেন্ডেন্সিটা তার নিজের ফাইন্যান্সিয়াল সিস্টেমটাকে কিন্তু ব্রেক করে ফেলে। এই কেসটার ক্ষেত্রে সাবস্টেন্স মিসিং ছিল, কিন্তু আমি একদম র সাবস্টেন্স, যেগুলো আমরা মারিজুয়ানা বা ইয়াবা এরকম আসক্তি ছিল না, যেহেতু জেন্ডারটা ফিমেল জেন্ডার ছিলেন। কিন্তু অন্য আরেকটা কেসের ক্ষেত্রে আমার একদমই মনে পড়ছে, সেটা অ্যারাউন্ড 25 ইয়ার্স ওল্ডের একটা ছেলে কেস ছিল। তারও খুবই হরিবলি এই চাইল্ডহুড একটা নেগেটিভ ট্রমা প্যাটার্নের মধ্যে দিয়ে বড় হয়েছে, বাট সে কিন্তু মাল্টিপল ড্রাগসে, এমন কোনো হার্ড ড্রাগস নাই যা সে ট্রাই করে নাই। হিরোইন থেকে শুরু করে, কোকেন থেকে শুরু করে, প্যাথেডিন থেকে শুরু করে, মারিজুয়ানা তো খুব নর্মালি চলতো, স্মোকিং চলতো, মানে একটা চেইন সাইকেলের মধ্যে সে কিন্তু ঢুকে গেল। এটার মূল যে কারণটা, তার প্রচুর কষ্ট হতো, তার সারাক্ষণই কষ্ট লাগতো মনের ভেতরটাতে। সে তখন একটা এডিকশনের রূপের মধ্যে চলে গেল। এবং আমি শুধু একটা কেসই না, যদি আরও একটা কেসে যাই, এমনও হয়েছে যে আর একটা কেসের ক্ষেত্রে সে এতটা বিপদগামী হয়ে গেছে, সে সারা দিন রাতই, মানে তার লাইফটা কমপ্লিটলি ডিসফাংশন হয়ে সারা দিন রাত ওই ঘরের মধ্যেই আছে, বিভিন্ন সময় সে ড্রাগসই করতে থাকে। এবং তার ফ্যামিলির, তার যে ড্রাগসের ফাইন্যান্স সাপ্লাইয়ের জায়গাটাতে ভয়ঙ্কর রকম বিপদ হয়ে যাচ্ছে। এখন এমন হয়ে গেছে যে তার প্যাটার্নাল সাইড এবং ম্যাটার্নাল সাইড থেকে এখন সমস্ত সাপোর্ট বন্ধ হয়ে গেছে। তার বাবা মারা গেছে, মা মারা গেছে, স্টিল দেয়ার ইজ নো সাপ্লায়ার্স। এরপরে তার গাড়ি বিক্রি করে ওই গাড়ির টাকা দিয়ে ড্রাগস করতেছে। ওটা তো এক্সপেন্সিভ ড্রাগস দেখে কিছুদিনের মধ্যে গাড়ির টাকা শেষ, এখন তার বাড়ি অন্যান্য প্রপার্টি সেল করা শুরু করছে। মানে লাইফটা আস্তে 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 শেষ হয়ে যাচ্ছে। এখানটাতে রুটটা কিন্তু খুব সিগনিফিকেন্টলি একটা ডিফিকাল্ট কমপ্লেক্স ট্রমার প্যাটার্ন ছিল তার ছোটোবেলা থেকে। তো যখন তুমি ওনার সাথে কাজ করতে শুরু করলে, তখন ওই ট্রমার জায়গাটাতে সে রেসপন্ড করেছে কাজ করবার জন্য? লাস্ট কেসে যে এক্সাম্পলটা বললাম, সব কিছু সোলভ করে দিয়েছে। এই মানুষটা খুবই রিল্যাক্টেন্ট, কমপ্লিটলি রিল্যাক্টেন্ট। এর কোনো রকম ডিজায়ার অ্যান্ড উইশেস একদমই হারিয়ে ফেলেছে। এবং এটা আমার একটা ক্লায়েন্টের সিবলিং, সো উনি আসলে এই প্রসেসের মধ্যে আসতেই চায় না। তার
মানে তার নিজের স্খলন দেখে তার কোনো একটা সিবলিংস এত বেশি আহত হয়েছে, ওই ট্রমা নিয়ে সে তার নিজের রিকভারির ক্ষেত্রে এসছে। মানে একসময় এমন হয়েছে যে ড্রাগস করতে গিয়ে ঘরের মধ্যে আগুন লেগে গেছে, মানে পুরো রুমের মধ্যে আগুন লেগে গেছে। মানে পরে বিল্ডিংয়ের যে অথরিটির ফায়ার ফাইটার্স এসে ওই আগুন নিভানোর চেষ্টা করেছে, নিভিয়েছে। বাট ওইটা দেখে আবার বাবা মা প্যানিক করেছে, ওর কয়েকদিন পরে ক্লোজ ওয়ান্স একজন মারা গেছে, এত বেশি সে দুঃখ পেয়েছে। এরকম নানা রকম আসলে একটা জটিল কিন্তু পরিস্থিতি তৈরি হয়ে যায়। এবার আমার মনে যে প্রশ্নটা আসছে সেটি হচ্ছে যে এই যে কমপ্লেক্স ট্রমায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এইরকম কোনো ম্যাল অ্যাডাপটিভ কোনো কিছুর সঙ্গে যাওয়ার আগেই হেল্প নেওয়ার তো ডেফিনেটলি একটা প্রয়োজনীয়তা আছে। সেই যে প্রয়োজনীয়তাটা অনুভব করার জায়গাটাতে আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা পাই যে সেটা অনুভব করতে আমরা খুবই রিল্যাক্টেন্ট থাকি। মানে আমাদের কালচারাল পার্সপেক্টিভে আমি যদি বলি, আমরা খুবই ন্যূনতম সচেতনতা আছে রিগার্ডিং আওয়ার মেন্টাল হেলথ। আমরা শুধুমাত্র হেলথ কেয়ার বলতে আমরা ফিজিক্যাল হেলথ কেয়ারটা অনেক বেশি ওভার এমফাসাইজড। কিন্তু আসলে আমি যত বেশি পড়াশোনা করছি, যত বেশি জানার চেষ্টা করছি, আমার কাছে এই মেন্টাল হেলথের যে সিগনিফিকেন্সটা, ইভেন দো ফিজিক্যাল হেলথটা যে ডিটোরয়েট করতে থাকে, এটাতে মেন্টাল ডিস্ট্রেস যে নিউরোবায়োলজিক্যালটা অনেক বেশি একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করে। আমি একটা স্টাডির কথা হয়তো কোনো একটা প্রোগ্রামে আরও মেনশন করেছিলাম যে কাইজার আর সিডিসির একটা গবেষণা ছিল 17,000 সামথিং পার্টিসিপেন্টসের। ওই গবেষণাতে দেখা গেছে যাদের যত বেশি নেগেটিভ বেড়ে ওঠার অভিজ্ঞতা, ওদের জীবনে মর্টালিটির রেট অনেক বেশি। ওদের অন্য যেই রোগ, নর্মাল যেই ডিজিজগুলো যেমন ডায়াবেটিক, ব্লাড প্রেশার থেকে শুরু করে তার অন্ত্রের বিভিন্ন রকম অসুখ, এবং তাদের হেলথ কস্ট এন্টায়ার লাইফে ওদের সব থেকে বেশি। মানে যার যত বেশি নেগেটিভ এক্সপিরিয়েন্স, ওর হেলথ কস্ট তত বেশি লাইফে, ওর অসুখ তত বেশি, ওর বিভিন্ন রকমের লাইফের চ্যালেঞ্জেস তত বেশি থাকে, এবং ওরা খুব দ্রুত মারা যায়। এমনও দেখা গেছে যে ওদের প্রায় 20 বছরের আয়ু কমে যায় জীবন থেকে। এখন এই গবেষণাগুলো আসলে খুব সিগনিফিক্যান্ট একটা ক্যারি করে যে মানুষের মেন্টাল স্টেবিলিটি কিন্তু তার শারীরিক হেলথে ভালো থাকার পেছনেও কিন্তু অনেক বেশি একটা কারণ হিসেবে কাজ করে। শুধু তাই না, ওই যে সোমাটোফর্ম যে ডিসঅর্ডারগুলো থাকে বা সোমাটিক যে ডিজিজগুলো থাকে, ওই কারো দেখা যায় যার আসক্তির দিকে যাওয়ার সুযোগ থাকে না, তার তো বডি ওই ট্রমাগুলো অ্যাবজর্ব করতে থাকে, বডি তো ওই স্কোরগুলো ক্যারি করে, তখন তার বডিতে প্রচন্ড পরিমাণে কোথায় আননোন পেইন কাজ করতে থাকে। একটু দুই একটা উদাহরণ বলা যায়? মানে এটা খুবই একটা টিপিক্যাল কেস আসলে নিয়ে আসে। একটা টিপিক্যাল কেস আমি বলি, ওনার খুব বাজে রকমের একটা ম্যারিটাল এক্সপিরিয়েন্সেস, খুবই বাজে এক্সপিরিয়েন্সেস, এবং একেবারে যেটাকে বলি মানে খুব ভালো ওনার সাংসারিক অভিজ্ঞতা নয়। ওনার হাজব্যান্ডও খুবই মানে একটা সময় খুব ইমেচিউর রোল প্লে করায়, অনেক বেশি মানুষটাকে ইমোশনালি অ্যাবিউজ করে ফেলে। ইনলস ফ্যামিলি তো মানে ভয়ঙ্কর রকমের আনসাপোর্টেড, এবং অনেক ইমোশনাল অ্যাবিউজ, ফিজিক্যাল অ্যাবিউজ করতে থাকে। এবং এই মানুষটার তার নিজের তো চাইল্ডহুডের ট্রমা ছিলই, এবং তার যখন বিয়ের পরবর্তী জীবনে এই অভিজ্ঞতাগুলো হয়, তখন তার একদম ডাইন সাইড, ডান হাত, ডান পা, পুরো জায়গাটা নাকি প্রচণ্ড ব্যথা করতে থাকে এবং নড়াতেই পারে না, এমনকি সে বসতেও পারে না। এখন এটা তো প্যাথোলজিগুলো যদি আমরা খুঁজতে যাই, তখন দেখা গেল যে এন্টায়ার লাইফ টাইমে তার আগে চাইল্ডহুড ট্রমার একটা ফেজ আছে, তার বিয়ের পরবর্তীতে ইনলস ফ্যামিলির অ্যাবিউজ আর তার হাজব্যান্ডের অ্যাবিউজ এত বড় একটা জটিল সিমটোমেটোলজি তৈরি করছে, সে এমনকি 6 বছর একটানা বিভিন্ন রকম মেডিসিন বিশেষজ্ঞদের কাছে গেছে, কেউই তার কোনো সিগনিফিকেন্ট ফাইন্ডিংস খুঁজে পাচ্ছে না, তার ব্যথাও ভালো হচ্ছে। শারীরিক বেসিস আসলে নেই, সাইকোলজিক্যাল রিজনে শরীরের এই এক্স্যাক্টলি, এবং সে এমন কোনো জটিল টেস্ট ফেজ নাই তার করা হয় নাই, কোনো ফাইন্ডিংস তেমন কোনো সিগনিফিকেন্স পাচ্ছে না। পরে ওখানকার একজন ডক্টর, উনি অবশ্য আমার পরিচিত ছিলেন, উনি রেফার করেছেন। আমি কেসটাতে বসে আমি মানে আমার মানে চোখ বড় হয়ে যাওয়ার মতো অবস্থা, যে এত অ্যাবিউজ থাকে কেমন একটা মানুষের লাইফে। এক্স্যাক্টলি, এবং খুব অল্প সময়ে এই ধরনের কেস আসলে ডিল হয়ে যায় না, অনেক সময় লাগে। বাট এই কেসটার ক্ষেত্রে একটা ভালো দিক ছিল কি, এই রিকভারিটা খুব দ্রুত হয়েছে, ভীষণ দ্রুত হয়েছে, কারণ আমরা একদম ডিপ স্কোরগুলোতে কাজ করার সুযোগ পেয়েছিলাম। আর যখনই কাজ করেছি দেখা গেল 2-3 মাসের মধ্যে তার পুরো সিমটোম্যাটোলজি ফুললি রিজলভ হয়ে গেল এবং সে রিকভারি করে ফেললো। তার পুরো সোমাটিক যেই একটা প্রবলেমের ছিল, তার ডান পাশে যে ব্যথা,
পুরো ব্যথা ঠিক হয়ে গেল, সে ফুলি ফাংশনাল একটা লাইফে ফিরে গেল। দারুণ। আমরা এই পর্যায়ে একটা বিরতি নেব এবং খুবই সুন্দর একটা জায়গায় আছি। বিরতির পর এসে আমরা আবার কথা বলছি। প্রিয় দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি আমরা, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। কথা হচ্ছে মোহাম্মদ মেহেদী হাসানের সাথে কমপ্লেক্স ট্রমা এবং আসক্তি এই বিষয়ের উপর। মেহেদী, আমরা খুব চমৎকার একটা জায়গায় ছিলাম যে সোম্যাটোফর্ম ডিসঅর্ডার আমরা যেগুলোকে বলি, যে মানসিক কারণে শারীরিক কিছু উপসর্গ দেখা যাওয়া, তার মধ্যে তুমি তোমার একটা এক্সাম্পল শেয়ার করলে। এরকম আরও কিছু উপসর্গ কি হতে পারে? আমি আরেকটা কেসের কথা মনে পড়ছে, মানে ওনার ছিল একদম ডিফিকাল্ট প্যাটার্নে রিলিজিয়াস সোসাইটি ছিল। রিলিজিয়াস সোসাইটির স্কোরটা বের করতে গিয়ে, মানে আসলে আমার অ্যাসেসমেন্টটা খুব মানে টিপিক্যাল, অনেক ডিপ অ্যাসেসমেন্ট থাকে। দেখা যায় কখনো 2 সেশন 3 সেশন লেগে যায় শুধু ডিপ একটা ভালো অ্যাসেসমেন্ট করার জন্য। তো আমি যখন ওনার পুরো ডিপ অ্যাসেসমেন্টের মধ্যে ফেজের মধ্যে দিয়ে গেলাম, এই কেসটার সবথেকে ডিফিকাল্ট পয়েন্ট হলো সেই মা ছিল একটা মানে খুবই পারপিটেটর একটা ফিগার, এবং একটা সময় মা খুবই ম্যানিপুলেট করে ফেলে, বাবাকে ম্যানিপুলেট করে ফেলে, এবং এই বাচ্চাটা বড় হতে গিয়ে তার এন্টায়ার লাইফ টাইমে খুবই ইনসিকিউর ফিল করেছে। এবার কিছু ডেথ দেখেছে যেটা খুবই ভালো ডেথ ছিল না, এরকম সাডেন কিছু ডেথ ফ্যামিলিতে দেখে, এবং সে খুবই আহত হয়ে যায়। সব থেকে টিপিক্যাল ব্যাপারটা হলো তার যখন বিয়েটা হয়, খুব আর্লি ম্যারেজ হয়, যেহেতু তাকে ফ্যামিলি থেকে ওয়ার্থ বা ভালোবাসা নাই, তার বিলঙ্গিংনেস ফিগারে খুব ঘাটতি। বিয়ে হওয়ার পরে তার হাজব্যান্ড তার সাথে বড় রকম একটা বিট্রে করে, খুব সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ বিট্রে করে। এমন আছে যে দেবর তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করে, ছোট দেবর, বয়সে অনেক ছোট, সে ফিজিক্যালি অ্যাবিউজ করে। এই মানুষটা সারাক্ষণ না ঘুমের মধ্যে বলতে আমি আতঙ্কিত থাকতাম, কারণ তাকে যেটা করতে হতো ভোর 5টার আগে উঠে ওই যে হাতে বেলা রুটি ভাজি বিভিন্ন রকম সকালের নাস্তা 6টার মধ্যে রেডি থাকতে হয়। সে বলে কি, আমি একটা দেয়াল থেকে অন্য দেয়ালে ঘড়িটা ঘুরাইয়ে রাখতাম, যে আমার যাতে চোখ মেলে আমি যাতে দ্রুত উঠতে পারি, আমার যাতে ঘুম ভাঙতে কোনো দেরি না হয়। মানে কোথায় যাবে মানুষটা? নিজের বাবা মায়ের কাছে তার সেফটি নাই, পরিবারের কাছে সেফটি নাই, সোশ্যাল সেফটি নাই, বিয়ে হলো ওই জায়গাতে সেফটি নাই, হাজব্যান্ড বিট্রে করলো, তার এখন ইনলস ফ্যামিলিতে এসে তার অ্যাবিউজ চলতেছে। এখন একটা সময় সে গেছে ক্লিনিক্যালি, যখন তার বিয়ের প্রায়র এজটাতে, একদম বিয়ের পরপরই তার 6 মাসের মাথায় তার সিভিয়ার ডিপ্রেশন, ক্লিনিক্যাল ডিপ্রেশন ফর্ম করে। তখন অ্যান্টিডিপ্রেশন নিয়েছে, মোটামুটি ম্যানেজেবল হয়েছে। কিন্তু সে যখন আরও 9 বছর পরে আসে, সে যখন আমার কাছে সেশন নিতে এসে 9 বছর পরে এসে, তখন একটা সিগনিফিকেন্ট সিভিয়ার একটা কমপ্লেক্স রিলিজিয়াস ওসিডি প্যাটার্নের মধ্যে দিয়ে আসে। তো এই কেসটাতে দেখা গেল তার এই ওসিডি সিমটমসটা এত বেশি স্কেলেট করতেছে বিকজ অফ দ্য লটস অফ কমপ্লেক্স ট্রমাটিক এক্সপিরিয়েন্সেস। তো এত ইন্টারেস্টিং একটা ব্যাপার ঘটেছে, যখন ট্রমাগুলো সলভ হতে থাকলো আস্তে আস্তে, এটা তো একটু সময় লাগে। EMDR তো আসলে প্রত্যেকটা টার্গেট ওরিয়েন্টেড যেতে হয়। যখন তার যত বেশি নেগেটিভ চার্জ কমতে থাকলো, আস্তে 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 তার সিমটমস কমা শুরু করলো। এবং এমন একটা সময় হয়েছে, সে বলছিল, মানে ওনার আবার খুব মানে প্যানিকও ছিল, এই কেসটার ক্ষেত্রে অনেক বেশি প্যানিক ডিসঅর্ডার ছিল। তার প্যানিক ঠিক হয়ে গেল, এবং তার ওসিডি সিমটমসগুলো কমতে 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 একসময় সে 0 হয়ে গেছে। একদম শেষের দিকে ফিডব্যাকটা যদি বলি, আফটার 3 মান্থস অফ মানে খুব রিগোরাস এফোর্ট, সে বলছিল আমার প্যানিক অ্যাটাক এই 3 মাসের মধ্যে তো কখনো আর হয়ই নাই। শুধু তাই না, ওসিডি সিমটমস সব রিজলভ হয়ে গেছে। অবশ্য তার পরবর্তী তার সাথে কিছু ফলো আপ সেশন হয়েছে। ওই সেশনগুলোতে সে শেষের দিকে এমন ফিডব্যাক দিয়েছে, আমি এখন অসাধারণ আছি, আমার একটা মনে হয় নতুন একটা জীবন ফিরে পেয়েছি, না আছে ওসিডির যন্ত্র, না আছে কোনো প্যানিক অ্যাটাক। এবং সে দেখা গেল তার নতুন ওই আফটার পাস্ট 50 লাইফটাতে গিয়ে সে এখন মানে সোশ্যাল ওয়ার্ক টাইপের একটা কাজের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং সে নিজেকে একটা ভালো কাজের সাথে সংযুক্ত করেছে। সে নিজের হাজব্যান্ডের সাথে সম্পর্কটা টিপিক্যালি যথেষ্ট যতটুকু পারা যায় সে নিজে ইমপ্রুভ করেছে, এবং তার সমস্ত সিমটমসগুলো রিজলভ হয়ে গেছে। এটা আরেকটা সাকসেসফুল কেস বলা যেতে পারে। কিন্তু এটা তো খুব ডিফিকাল্ট প্যাটার্ন অফ কমপ্লেক্স ট্রমা ছিল ছোটবেলাতে, অনেক অনেক বেশি। এই মানুষগুলোর ইমোশনাল রেজিলিয়েন্স সেটা খুব কম থাকে, মানে
কি ধরনের ইমোশনাল মানে স্ট্রাগল অ্যাকচুয়ালি তাদের থাকে? স্ট্রাগলটা বলতে গেলে তাদের লাইফটাই লাইফলাইন ট্রমাই হয়ে যায়। তারা মনে করে যে জীবনের পুরো সময়টাই তো আমার জুড়ে ট্রমা অবস্থান করতে থাকে। এখন যদি লক্ষণ বলতে হয়, খুবই চার্জ থাকে ইমোশনালি, মানে তাদের ভেতরটাতে যে টলারেন্স এবিলিটি অনেক কমে যায়, কোনো কিছুকে আর মেনে নিতে পারে না। দেখা যায় অন্য কোনো মানুষ তাদের সাথে প্রপারলি কানেক্ট করতে পারে না, কমিউনিকেট করতে পারে না। সে কারো কোনো কথা বা যেই কথাগুলো একটু চ্যালেঞ্জিং, ওই কথাগুলো সে নিজে নিতে পারে না, তার কাছে প্রত্যেকটা কনফ্রন্টেশন মনে হয়। সে খুবই ইমোশনালি ভালনারেবল ফিল করতে থাকে। সে নিজেকে কখনো কখনো সো মাচ ইনসিকিউর ফিল করতে থাকে ভেতরে। শুধু তাই না, তার ভেতরটাতে যে একটা র্যানওয়ে মোডে থাকে, যে ভেতর থেকে নিজের মধ্যে থেকে পালাতে থাকে, কিন্তু নিজে কই তার পালাবে? তার আবেগ থেকে তো সে পালাতে পারবে না, তার শরীর থেকে তো সে পালাতে পারবে না, তার সিচুয়েশন থেকে তো সে পালাতে পারবে না। তখন ওই কষ্টগুলোকে অ্যাবজর্ব করে ফেলে বডিতে। এর ফলে দেখা যায় বডির ভেতরটাতে টিপিক্যাল একটা বিভিন্ন জায়গাতে হয়ে যে সোমাটিক এক্সপিরিয়েন্সগুলো ফিল করতে থাকে, অর আইদার সিচুয়েশনাল স্ট্রেসটা নতুন করে তাকে আবার পেইন দিতে থাকে। মানে এদের ভেতরটাতে যেমন দেখা যায় যে ফুট হার্ট সেন্সলেস হয়ে যাওয়া, হ্যাঁ তারপর খুবই কমন, সিজার, হ্যাঁ এই ধরনের সিমটম, মানে যখন আসলে যে তুমি যেটা বলছিলে যা নিতে পারে না, সে আসলে একসেপ্ট করতে পারে না জিনিসগুলো, নিতে যখন পারে না তখন আসলে কিভাবে ছেড়ে দেবে, তখন বডি এভাবে রিভল্ট করে, তখন যে সে তখন অজ্ঞান হয়ে যাচ্ছে, সে তখন তার ভিতরে কোনো না কোনো সিজার কম্পালশন সেগুলো হচ্ছে, খিচুনি বলে যেটাকে। শুধু খিচুনি না, একদম ফেইন্ট হয়েই পড়ে যায়, জাস্ট ফেইন্ট হয়ে পড়ে যায়, লম্বা সময় ফেইন্ট হয়ে থাকে। এরপরে আস্তে আস্তে হয়তো চেতন ফিরে আসে। চেতন ফিরে আসলে ওই যে সেন্স অফ সেফটিটা কিন্তু সে ফিল করতে পারে না। মানে এই মানুষগুলোর জীবনে এমন একটা ব্যথা, তার একটা বড় ধরলাম ব্লেডের টুকরা গলায় আটকে আছে, না পারে গিলতে, না পারে বের করতে। মানে সামনের দিকে আসলেও ব্যথা কেটে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে, ভেতর দিকে গিলতে গেলেও তার ব্যথা হচ্ছে, কষ্ট হচ্ছে। আসলে কমপ্লেক্স ট্রমাটিক এই অভিজ্ঞতাগুলো আমি আমার পুরো ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সটাতে দেখেছি। সবথেকে ক্লিনিক্যালি চ্যালেঞ্জিং কেস হচ্ছে কমপ্লেক্স ট্রমা হ্যান্ডেল করা, এবং ক্লায়েন্টের এত লেয়ার্স অফ সিমটোম্যাটোলজিগুলো থাকে, এত লেয়ার্স অফ কমপ্লেক্সিটি থাকে, এদের সাথে কাজ করতে গেলে বেশ কষ্ট হয়। সাইকোলজিস্টকে অনেক বেশি কশাস থাকতে হয়। আমার নিজেরও মাঝে মাঝে খুবই চ্যালেঞ্জিং প্রয়োজন, সাইকোলজিস্টকে অনেক বেশি এক্সপিরিয়েন্সড হওয়া প্রয়োজন, তার স্কিলগুলো যাতে অনেক শার্প থাকে সেই জায়গাটাতে অনেক সচেতন হওয়া প্রয়োজন, এবং অনেক বেশি তার প্রতি মানে মনোযোগী হওয়া। একই সঙ্গে হচ্ছে ক্লায়েন্টকেও তো এই যে এটা চালিয়ে নেওয়া, সেই জায়গাটাতে ধৈর্য ধারণ করতে চ্যালেঞ্জ বলি। দেখা গেল আজকে একটা থেরাপি সেশন হয়েছে, কোনো একটা সেশনে তো মাঝে মাঝে সিঙ্গেল একটা ট্রমা ডিজলভ হয়ে যায় না। ওই ট্রমাটা যতক্ষণ আনফিনিশ থাকছে, তার যে কয়টা দিন যাচ্ছে, যতটুকু সময় যাচ্ছে, ওই সময়টাতে কিন্তু ব্যথাটা নিয়ে এসে গো থ্রু করতে হয়। বাসাতে গিয়েও কিন্তু সে কখনো কখনো সেফ ফিল করে না। তখন এদের ক্ষেত্রে কখনো কখনো খুবই এক্সেপশন, আমাদের যে স্ট্যান্ডার্ড যে মডেলগুলো, যে উইকলি আমরা ওয়ান্স বসি, বাট এদের ক্ষেত্রে কখনো কখনো উইকলি টুয়াইস বসতে হয়, কখনো কখনো থ্রাইস বসতে হয়, বেসড অন দ্য নিড। কারণ এত বেশি কষ্ট পেতে থাকে যে তার ওই কষ্টটা রিজলভ করাটা সব থেকে বেশি জরুরি হয়ে পড়ে। এবং কখনো কখনো দেখা যায় হসপিটালাইজ করা লাগবে, এমনভাবে তাদের একটা ট্রমা কাজ করতে গিয়ে ওপেন হয়ে যায়, তখন তাদের হসপিটালে দৌড়ানো লাগে। এমন অবস্থায় তো তখন টিপিক্যাল ফ্রেমওয়ার্ক থেকে বের হয়ে তখন আমাদের কখনো কখনো টোয়াইস অর থ্রাইস উইকে সেশন দিতে হয়, কখনো কখনো কারো ক্ষেত্রে দেখায়। এটা আবার খুবই এক্সেপশনাল এক্সাম্পল, যে যাদের অনেক বেশি ট্রমা সিমটমস থাকে ভেতরটাতে, এবং যার অনেক বেশি ফিজিওলজিক্যাল সিমটমস থাকে, সেক্ষেত্রে একটা ভিন্ন কনসিডারেশনে গিয়ে ওই মানুষটার বেনিফিসিয়ারির জন্য হয়তো ব্যতিক্রম কিছু স্ট্রাকচারের মধ্যে দিয়েও যেতে হয়। এটা মানে একটু মেনশনেবল একটা জিনিস আমার কাছে মনে হয়েছে, যে আমরা ওই একটা লেন্স থেকে একটা সো মাচ অফ দ্য কমপ্লেক্স কেস আর একটা অনলি কগনিটিভ ডিসওরিয়েন্টেশন বা তার শুধুমাত্র চিন্তার ইরোরের কেসটাকে সেম পাল্লায় কখনো মাপার সুযোগ থাকে না। বাট এইখানে একটা ন্যারেটিভ আছে, একটা লেন্স আছে, যে এখানটাতে হচ্ছেটা কি আসলে, বরং এই মানুষটাকে তার বেনিফিশিয়ারির জন্য, তার ওয়েলবিংয়ের জন্য ভিন্ন রকমের চিন্তা করতে হয়। আর এই জায়গাতে ক্লিনিক্যাল সুপারভিশনের জায়গাটা অনেক বড় একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করে। এক্স্যাক্টলি। আরেকটা বিরতির সময় হয়ে এলো, এসে আবার কথা হবে। শিওর, প্লিজ। প্রিয় দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, আশা করি সঙ্গেই থাকবেন।
চলছে প্রমিসেস জানতে চাই, কথা হচ্ছে মোহাম্মদ মেহেদী হাসানের সাথে কমপ্লেক্স ট্রমা ও আসক্তি এই বিষয়ের উপর। তো মেহেদী, অনেক রকম কমপ্লেক্স ট্রমা নিয়ে আমরা কথা বলেছি। কমপ্লেক্স ট্রমার কারণে অনেক রকম সিমটম তৈরি হয়, সাইকোলজিক্যাল যেমন হয়, ফিজিওলজিক্যাল সিমটম তৈরি হয়, সেগুলোও আমরা জেনেছি। এবারে যদি আমরা আসি, তুমি যে জায়গাটাতে ছেড়েছিলে যে কমপ্লেক্স ট্রমা ডিল করবার জন্য অ্যাকচুয়ালি দীর্ঘ সময়ের প্রয়োজন হয়, অনেক সময় স্বাভাবিক স্ট্রাকচারে যেভাবে তাদেরকে সেবাটা দেওয়া হতো সেই সেবার স্ট্রাকচারটাও চেঞ্জ করবার প্রয়োজন হয়, এবং অনেক ক্ষেত্রে যিনি ক্লিনিশিয়ান আছেন তাকেও আবার সুপারভিশন নেওয়ার একটা প্রয়োজনীয়তার প্রয়োজন আছে, অনেক জরুরি প্রয়োজন পড়ে। তো এই যে জিনিসগুলো আছে তার সঙ্গে আরেকটা বড় চ্যালেঞ্জও আসলে আছে, সেটা হচ্ছে যে ড্রপ আউট। ক্লিনিশিয়ান হয়তো তার মতো করে খুবই চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ক্লায়েন্টের দিক থেকে অনেক ক্ষেত্রেই কিন্তু এরকম কমপ্লেক্স ট্রমার ক্ষেত্রে ড্রপ আউট হয়ে যাওয়ারও একটা ব্যাপার থাকে। এই ব্যাপারগুলো ডিল করবার কি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের এখানে মেন্টাল হেলথ সেক্টরটা বড়ই নড়বড়ে, দুর্বল একটা কাঠামো, সেখানে সচেতনতার জায়গাটাও খুব কম, খুব অল্প মানুষ সাহায্য নিতে আসে, এবং আমরা কাজও করি আসলে অল্পই মানুষ, অনেক বেশি মানুষ আমরা কাজ করি না। তো এই জায়গাটিতে আসলে সামগ্রিকভাবে কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে তুমি মনে করো? আপু, ড্রপ আউটটা তো আছেই, এরপরে ফ্যামিলি যে একটা কম্প্যাশন বা এমপ্যাথি, যে মানুষের অনেক কষ্ট আছে, এটা আমি খুব লক্ষণীয় একটা চ্যালেঞ্জ মনে করি, যে ফ্যামিলিতে খুবই অভাব, যারা একটু বুঝবে মানুষটাকে হোল্ড করবে, যে উই আর জাস্ট বিসাইড ইউ। ড্রপ আউটের এটাও একটা কারণ, কিন্তু এবং হ্যাঁ, ফ্যামিলির সাপোর্টটা একটা বড় সিগনিফিকেন্ট রিজন ড্রপ আউটের পেছনে। কারণ যিনি কমপ্লেক্স ট্রমায় আছেন তার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সে নিজে এসে হেল্পটা সিক করছেন, এই সামর্থ্যটা তার থাকে না। হয়তো মনোসামাজিক মানসিক দিক থেকে সামর্থ্যটা থাকলেও সামাজিক সামর্থ্য, যেমন তাকে একটা ফিস পে করতে হবে, তাকে কাউকে নিয়ে আসতে হবে, এই এফোর্টগুলো কিন্তু পরিবার থেকে আসতে হয়, সেই সামর্থ্যটা হয়তো তার থাকে না। ওই জায়গাটাতেই তো যেটা বলছিলে যে ফ্যামিলি এমপ্যাথি, ওটা খুব ইম্পর্টেন্ট। আমি একেবারেই আপনার সাথে একমত, শুধু আরও কিছু কম্পোনেন্ট তখন গিয়ে অ্যাড হয়। বরং ফ্যামিলি যেমন ফিজের ব্যাপারটাতে একটা চ্যালেঞ্জ থাকে, ফ্যামিলি সাপোর্টের চ্যালেঞ্জ থাকে, এরপর কালচারাল যে জায়গাটা, এত সময় লাগতেছে কেন, এত সময় লাগছে, বা এই কেসগুলো এত জটিল কেন, ও অন্য জায়গাতে তো একটা ঔষধ খাইছে একদম ভালো হয়ে গেছে, বাট এই কেসটা এখন ঠিক হচ্ছে না কেন, এটা আর একটা বড় একটা চ্যালেঞ্জ কিন্তু থাকে ভেতরটাতে। শুধু তাই না, এরপরে কালচারাল যে রিল্যাক্টেন্সের প্যাটার্নটা আমরা সারা জীবন শিখে এসেছি, তুমি ভুলে যাও, তুমি ইগনোর করো, ইটস নাথিং, তোমার কোনো কষ্ট হবে না, ভুলে গেলেই তো পারো, মনে করতেছে কেন কথাটা। এই যে কালচারাল সিস্টেমটা এবং ওই যে একটা কনস্ট্যান্ট লার্নিং ও এফোর্টের চেষ্টা, যেটা ইরোর ওয়েতে এই পুরো জায়গাটাই না এরকম একটা কমপ্লেক্স প্যাটার্নকে হিল হতে দেয় না, পারমিটেবল না। এছাড়া আরেকটা হলো কালচারাল চ্যালেঞ্জে আমাদের সমাজে এই মেন্টাল হেলথ সাপোর্ট সিক করাটা কিন্তু পারমিশনের মতো থাকে না অনেক সময়, অনেক ফ্যামিলিতে। তো ও এত সাফার করতেছে না, এটা তোমার নিজের সমস্যা, এটা আসলে কোনো প্রবলেম না, তুমি নিজে চেষ্টা করো, এমনিতে নিজে ঠিক হয়ে যাবে, এই ব্যাপারটাও কিন্তু লক্ষণীয়। এবং খুব ফিল করানো হয় যে তুমি পারো নাই, তুমি উইক, এক্স্যাক্টলি, তুমি তোমার মেন্টাল প্রবলেম বা ইস্যু ডিল করতে পারো না, এটা তোমার উইকনেস। এবং এইটার ব্লেমটা পরে ওই মানুষের শোল্ডারে যায়, সে কি হয় তখন ডুম হয়ে তার ব্যথাগুলো পেইন নিয়ে বসে থাকে, আইদার অ্যাডাপটিভ কোনো বিহেভিয়ার করবে, ড্রোম স্ক্রলিং করবে, অথবা অ্যাডিকশনের মধ্যে যাবে। এই ক্ষেত্রে অ্যাডিকশনটা তাকে পেইনের ক্ষেত্রে কোপ করতে সাহায্য করে, যার জন্যই আসলে আসক্তির এত সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ একটা ইউটিলিটি গ্লোবালি দেখা যায়, পুরো গ্লোবালি, এটা কিন্তু শুধু বাংলাদেশে না। আপনি আসক্তি জায়গাটা গ্লোবালি কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এবং ক্রাইসিস থাকে। এই লুপ থেকে বের হওয়াটা অনেক কষ্টের, যদি আমাদের সামাজিক সচেতনতা এই জায়গাতে না আসে। সত্যি এটা আমাদেরও একটা হতাশা, এবং আমরা সত্যি একটা দায়িত্বশীল জায়গায় দাঁড়িয়ে আছি এখন সমাজের, যেখানে আমাদের কাছ থেকেই এই জেনারেশন গড়ে উঠছে এবং উঠবে। তো সেইখানে আমাদের ধৈর্য ধারণ করাটা খুব জরুরি। এবং আসলে একটা কথা বললে খুবই কটু শোনায়, যে অনেক প্যারেন্টাল ইমেচিউরিটিটা প্রধান সিগনিফিকেন্ট রিজন হচ্ছে বাচ্চাটার সিকনেসের পেছনে।
এত ইমেচিউর রিয়্যাক্ট করে, এত ইমেচিউরলি বাচ্চাটাকে ইমোশনালি এবিউস এবং টর্চারের মধ্যে দিয়ে বড় করতে থাকে যে বাচ্চাটার পুরো ওয়েলবিংটাকে তারা ড্যামেজ করে ফেলে। আর বাচ্চাটা যখন আসে একটা ড্যামেজ ইমোশনাল স্টেট নিয়ে আসে, ওইটাতে আবার এনাফ সাপোর্টেডও হয় না, এনাফ হেল্পও করে না মাঝে মাঝে। এবং এখানটাতে মেইন পারপিটেটরটা থাকে যে দেখা যায় ঘরের মধ্যে পারপিটেটর, বাট একটা ভিকটিম পারপিটেটরের গেম অলওয়েজ চলতে থাকে। এই জায়গাতে একটা ভীষণ রকম অ্যাওয়ারনেসের জায়গা আছে প্যারেন্টসদের ক্ষেত্রে, তারা যতক্ষণ না পর্যন্ত সচেতন হবে। পজিটিভ প্যারেন্টিং এইটা খুব জরুরি, একটা ভীষণ জরুরি, এটা আমাদের সমাজে বড্ড দরকার পজিটিভ প্যারেন্টিং এর জায়গাটা। এটা চেঞ্জ না হলে এই চেইন কোনোভাবে ব্রেক করা যাবে না। আমরা তো ভিকটিমদেরকে দেখি, কিন্তু পজিটিভ প্যারেন্টিং এর স্টাইলের ভেতরটাতে পরিবর্তন আসলে পুরো সামাজিক অবস্থাটা কোনোভাবেই বদলাবে না। এই জায়গাটাতে আসলে আমার মনে হয় এখন সময় হয়েছে যে সরকারিভাবেও এই জায়গাটাকে আরো বেশি এনকারেজ করা, কারণ বেশিরভাগদের মধ্যে কিন্তু এটা মনে হয় না যে আমি প্যারেন্ট হওয়ার আবার শিখতে হবে কেন। এক্স্যাক্টলি, প্যারেন্ট আমি হয়েছি, এটা বায়োলজিক্যালি হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, মানুষ করলেই হয়ে গেছে। হ্যাঁ, আমার দেখেছি তো আমাদের বাবা মারা কিভাবে আমাদের মানুষ করেছেন। এক্স্যাক্টলি, তো আমি তো জানি কিভাবে, মানে প্যারেন্টিং শিখবার তো কিছু নেই। এক্স্যাক্টলি। সো এটা আরেকটা বড় কম্পোনেন্ট এসে যায় আলটিমেটলি, যে এই ল্যাক অফ প্যারেন্টাল ইমোশনাল ইমেচিউরিটি, এটা কিন্তু ইনজুরিটা বাচ্চারা বছরের পর বছর ক্যারি করে। এটা ম্যাক্সিমাম অফ দ্য কেসেসের ক্ষেত্রে যতগুলো কেস বললাম, এর 98% কেসেসটা হচ্ছে সিচুয়েশনাল ল্যাক অফ ইমোশনাল ম্যাচুরিটি অফ দ্য প্যারেন্টস। তোমার কি মনে হয় যে এখন আমরা অনেক পজিটিভ প্যারেন্টিং কর্মশালা করি, এগুলো আসলে খুব মানে ইনিশিয়াল উদ্যোগ, খুবই ইনিশিয়াল কিছু অ্যাটেম্পট। আমার কাছে মনে হয় না যে শুধুমাত্র এই ধরনের কর্মশালা এনাফ, আরো বড় পরিসরে আসলে কিভাবে এই ধরনের কনসেপ্ট আরো ছড়িয়ে দেওয়া সম্ভব। আমি আপনাকে একটা ছোট এক্সাম্পল দিই। আমাদের ছোট ছোট কর্মশালাগুলোর ইম্প্যাক্ট কতটুকু থাকে, পুরো বাংলাদেশ অন্ধকার, আপনি 100 পাওয়ারের একটা বাল্ব জ্বালালেন এই বাংলা টেলিভিশন স্টুডিওতে, কতটুকু আলো ছড়াবে? পুরো জায়গাটাই তো অন্ধকার। এই আলোটা জাস্ট সারাউন্ডিং কিছুটা মানুষের মধ্যে ছড়িয়ে যাবে। কিন্তু তারপরও আমি বলবো আলো জ্বালাক, সবাই আলো জ্বালাক। আলো জ্বালানোর মানুষ তৈরি হোক, জায়গায় জায়গায় তৈরি হওয়া প্রয়োজন, আলো জ্বালানোর মতো সচেতনতা প্রয়োজন। এবং আমাদের অনেক অনেক দায়িত্ব আছে এই জায়গাটাতে, প্যারেন্টিংয়ের জায়গাটাতে কাজ করার। একটা লার্জ স্কেলে আলো যখন জ্বলে উঠবে, তখন দেখা যাবে ওই পুরো ইলেকট্রিসিটি আসার মতো চারদিকটা আলোকিত হয়ে গেছে। তখন প্রচুর আলো দেখা যাবে, মানুষ অনেক সচেতন হতে পারবে, সে অনেক ম্যাচিউর অ্যাক্ট করতে পারবে। একটা সুস্থ জেনারেশনের ক্ষেত্রে সে তার পজিটিভ যেই পাওয়ারটা দিতে পারবে তার ফ্যামিলিকে, তার নিজের সংসারে, তার চারপাশটাতে, তখন আসলে সমাজটাতে প্রকৃত অর্থ যে পরিবর্তন এটা দেখা যাবে। শুধু তাই না, তখন দেখা যাবে মানুষের রোগ কমে গেছে, মানে অসুস্থ থাকার অনুভূতিটা কমে গেছে। তখন মানুষ যে পরিবর্তনের জন্য অপরচুনিটি তৈরি করবে, ওই জায়গাটা বেশি বেশি পরিবর্তিত হবে, মানে পুরো একটা কালচারাল চেঞ্জ হবে, দেশ তখন বদলাবে। আমরা এই বিশ্বায়নের যুগে আমরা তখন খুবই হাইলি কম্পিটিটিভ জায়গাগুলো তখন দখল করতে পারবো। একটা মানুষ ব্যথা, রক্ত বেরোচ্ছে, সে কি রক্ত চেপে ধরে বন্ধ করে নাকি সে পড়াশোনা করবে অক্সফোর্ডে গিয়ে নাকি বাইরে গিয়ে? মানে আমরা তো আসলে আমাদের জেনারেশনটাকেই ক্ষত করে দিচ্ছি। প্লিজ, উই শুড স্টপ ইট। কারণ এখানে গভর্নমেন্টকে আরো বিভিন্ন জায়গায় উদ্যোগ নিতে হবে, কারণ যখন একটা মানুষের পেটে খিদে থাকে তখন সে প্যারেন্টিং নিয়ে ভাবে না। তো সেই জায়গাগুলোকেও ওই বেসিক নিড, সেইখানটাতে মেন্টাল হেলথকেও ইনক্লুড করা হোক, এবং বেসিক নিড পূরণে সরকার কিভাবে ভূমিকা রাখতে পারে, আরও উদ্যোগী ভূমিকা অবশ্যই রাখতে পারে। শুধুমাত্র যে আমাদের দেশই একটা উন্নয়নশীল দেশ নয়, আরও অনেক উন্নয়নশীল দেশ আছে, তাদের সবার সমস্যা আমাদের মতো না, তাই না? তো আমরা যেন আমাদের সরকারের কাছেও আমরা সেই অনুরোধ রাখবো, তারা আরও বেশি সচেতন হোক এবং মানসিক স্বাস্থ্যকে আরও বেশি দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মতো সচেতনতা তৈরি করুক। অনেক ধন্যবাদ মেহেদী, আজকে চমৎকার আলোচনায় অংশগ্রহণ করবার জন্য। একদম শেষ পর্যায়ে এসে গেছি আমরা। প্রিয় দর্শক, চলে এসেছি একদম অনুষ্ঠানের শেষে। আশা করি আজকের আলোচনা আপনাদের জন্য বেশ উপকারী হয়েছে। আগামী অনুষ্ঠানেও আপনাদের পাশে পাবার আশাবাদ রেখে শেষ করছি। খোদা হাফেজ।